চলতি শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে থাকছে না ৭ কলেজ। প্রভিসি ও নিউ মার্কেট থানার ওসিকে সরানোর দাবিতে অনড় শিক্ষার্থীরা। থানা ঘেরাও কর্মসূচি পালন করবো এবং শান্তিপূর্ণভাবে আমরা ঢাকা কলেজ সহ ৭ কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে দিব না। চাকরির জাতীয়করণ না হওয়া পর্যন্ত শাহবাগে ইবতেদায়ী শিক্ষকদের অবস্থান। কর্মসূচিতে লাঠিচার্জে পুলিশের দুঃখ প্রকাশ। আমার দাবি, আমার ভাই বোনের দাবি, সকলের দাবি জাতীয়করণ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণার দাবি যদি ঘোষণা করা না হয়, আগামীকাল দুপুর 2টায় কঠিন কর্মসূচি ঘোষণা করব। 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন চায় ইসলামী আন্দোলন। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যে জোর বিএনপি মহাসচিবের। এবং ইভিএমের ত্রুটিতে জাফর ইকবালের সংশ্লিষ্টতা অনুসন্ধানে দুদক। 3 বিমানবন্দরে 812 কোটি টাকার দুর্নীতির অভিযোগে 4 মামলা। 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব, আজ একটি মামলা রুজু হয়েছে। স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি ইসরাত মুক্তি। চলতি বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। 2024-25 শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 7 কলেজের শিক্ষার্থীদের 4 ঘন্টার আলটিমেটামের জেরে এই সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে সন্ধ্যায় 7 কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানান, 24 ঘন্টার মধ্যে ঢাবি প্রভিসিকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষার্থীদের ওপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। রোববার রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে সোমবার সকাল থেকেই উত্তেজনা বিরাজ করে কলেজ ক্যাম্পাসগুলোতে। ঢাকা কলেজ ক্যাম্পাসে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে নানা ধরনের স্লোগান দেয় শিক্ষার্থীরা। দাবি জানায় 7 কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনার। পরে বেলা 12টায় সংবাদ সম্মেলন করে 7 কলেজের শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নিউ মার্কেট জোনের এসি ও থানার ওসিকে বরখাস্তের দাবি জানায় তারা। পরে উপ উপাচার্যের মানহানিকর আচরণের জন্য তার পদত্যাগ দাবি করেন। 6 দফা দাবি তুলে 4 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। আমরা যখন প্রতিবাদের সুর তুলেছি তখন এই মামুন বাহিনী দিয়ে নীলক্ষেত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে। 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিস্থিতি বিবেচনায় সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য 7 কলেজের অধ্যক্ষের সঙ্গে জরুরি বৈঠক করেন। প্রায় 3 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন উপাচার্য। ঘোষণা দেন 7 কলেজ আর থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।
সভায় আরও যেসব সিদ্ধান্ত হয়েছে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29 ডিসেম্বর 2024 শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য জোর সুপারিশ করা হয়। এছাড়া আসন সংখ্যা, ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়েও সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ কমিটি। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল থাকবে। এদিকে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে 7 কলেজের শিক্ষার্থীরা জানায়, গতকালকের হামলার বিচার না করলে তারা নিউ মার্কেট থানা ঘেরাও করবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেন তারা। 24 ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। আরিফ হোসেন, এখন ঢাকা। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, শিক্ষার্থীদের এখনকার দাবিগুলোর বিস্তারিত জানাবেন। মুক্তি, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর আজ ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা আজকে 6টি দাবি জানিয়েছিলেন। তার মধ্যে একটি দাবি পূরণ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আজকে কিছুক্ষণ আগে এই যে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের অডিটোরিয়ামে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়েছে। যদিও সংক্ষিপ্ত বৈঠক হয়, সে বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের বিভিন্ন রাজনৈতিক দলের, ছাত্র দলের সংগঠনের নেতাকর্মীরা এবং একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেখানে শিক্ষক তাদেরকে শান্ত থাকতে বলেছেন এবং শিক্ষার্থীরা সেটির প্রতিবাদ জানিয়ে বরাবরই বলেছেন যে তারা যে গতকালকে পুলিশের নিউ মার্কেট থানা পুলিশের হামলায় ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব সহ বেশ কয়েকজন যে আহত হয়েছেন, এই আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং এর সঙ্গে যে আহত হয়েছেন যাদের নির্দেশে সেই এসিকে প্রত্যাহার করতে হবে নিউ মার্কেট থানার। এবং একই সঙ্গে যে কারণে এই সংঘর্ষটি হয়েছে, মূলত শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছিলেন ঢাকার এই 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য শিক্ষক মামুনকে, তিনি যে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেছেন, এই জন্য যার কারণেই এই সংঘর্ষের সূত্রপাত এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এই জন্য তাকে পদত্যাগ করতে হবে, এই দাবিটি জোর দিয়ে দাবি জানিয়েছেন। এবং 24 ঘন্টার মধ্যে দাবি যদি পূরণ না হয় তাহলে তারা আন্দোলন করবেন, একই সঙ্গে নিউ মার্কেট থানা ঘেরাও করবেন এবং ঢাকার যে গুরুত্বপূর্ণ 7টি সড়ক বা 7টি কলেজের সামনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো চলাচল করে সেগুলো তারা আটকে দেবেন এমন তারা হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া তারা যে 6টি দাবি জানিয়েছিলেন এবং বলছেন যে 6টি দাবির মধ্যে একটি দাবি মাত্র পূরণ হয়েছে, সেটি হচ্ছে যে এই 7 কলেজকে পৃথকীকরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে এই ছাত্র শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়েছিলেন এবং 8 বছর পর এটি পৃথক হলো। কিন্তু একই সঙ্গে যে 8টি দাবি আরও একই সঙ্গে যে ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা ইডেন, বদরুন্নেসার শিক্ষার্থীরা যে কুরুচি মন্তব্য শিকার হয়েছেন, এই জন্য তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে এবং একই সঙ্গে ইউজিসি, শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সমন্বয়ে যে একটি কমিটি গঠন করে এই যে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে পরিচালনা হবে এটির একটি রূপরেখা দেওয়ার তারা দাবি জানিয়েছেন এবং এর সঙ্গে আরও বেশ কয়েকটা দাবি জানিয়েছেন। এবং তবে জানিয়ে রাখি যে এটি কিন্তু একটি আগামীতে সংকট হবে, কিভাবে সমাধান হবে এটি নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে যে কিভাবে এটি পরিচালিত হবে। এই ছিল মুক্তি, এই ঢাকা কলেজ থেকে সবশেষ খবর। হাসিব বিল্লাহ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ম.স. আরেফিন সিদ্দিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুনুর রশিদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের জেরে 7 কলেজকে ঢাবির সঙ্গে অধিভুক্ত করা হয়।
সে সময় কোনো প্রকার পূর্ব পরিকল্পনা এবং সক্ষমতা না থাকার পরও 2016 সালে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এর সিদ্ধান্ত হয়। শিক্ষার মান বাড়ানোর কথা বলা হলেও উল্টো তৈরি হয়েছে নানা বৈষম্য। এর দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়কেই দিচ্ছেন শিক্ষাবিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে দ্রুতই স্বতন্ত্র কাঠামো বাস্তবায়নের প্রস্তাব কলেজগুলোর। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুনুর রশিদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যখন প্রকাশ্যে, তখন শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সরকারি 7টি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে অধিভুক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সেই থেকে 8 বছর ধরে আগের সমস্যাগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন সমস্যা। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, শতভাগ আবাসন সুবিধা, রেজিস্ট্রার ভবনের সেবা এবং ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ তৈরিতে হিমশিম অবস্থা, সেখানে এই কলেজগুলোর অধিভুক্তি হয়ে ওঠে গলার কাটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সমস্যার মধ্যে প্রধানতম সমস্যা হলো আবাসিক সংকট। অনেক ছাত্রছাত্রী তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আবাসনে থাকতে পারছে না। দ্বিতীয় সংকট হলো আমাদের টিচার কোয়ালিটি। আমরা দেখি যে আমাদের টিচারের কোয়ালিটি খুবই নিম্নমানের। এর কারণ হলো আমাদের টিচার যে রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশন যথাযথভাবে পালন করা হয় না। শিক্ষাবিদরা বলছেন 7 কলেজের প্রায় 1 লাখ শিক্ষার্থীকে সেবা দেওয়ার অতিরিক্ত সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রী যে সরাসরি বলেছিলেন এটা করার জন্য, তার মানে কি? তার মানে হলো যে আপনার যে অন্যান্য যে ফিল্টারগুলো, রিসার্চগুলো, মেকানিজমগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনগুলো, কোনো কিছুকে তোয়াক্কা করা হয়নি। না করে প্রধানমন্ত্রী বলেছেন, সুতরাং এটাকে করা লাগবে এবং করা হয়েছে। যেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে এই কাজটা করা হয়েছিল, অর্থাৎ এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল, সেই সিদ্ধান্তটাই তো ভুল। শিক্ষার মান ক্রমশই হয়েছে নিম্নমুখী। সনদে বৈষম্য করা আর অযৌক্তিক ফি আদায়ের বিষয় তো আছেই। এজন্য ধুঁকতে হয়েছে শিক্ষার্থীদের। প্রত্যেক বছর আপনার বিভিন্ন ধরনের পরীক্ষার যে সময়সূচি নিয়ে, রুটিন নিয়ে তারা হচ্ছে কি মন গড়া মাফিক 4 মাস 5 মাস একটা সেশনের পরীক্ষা নেয়। এই যে সমস্যাগুলো আছে, এগুলো গত 7 বছর ধরে চলে আসতেছে। একদিকে শিক্ষক সংকট, ক্লাসরুম নাই, স্বতন্ত্র পরীক্ষার হল বলতে কিছু নাই। দেখা যাচ্ছে যে বছরের 6টা মাসই ওখানে নানান ধরনের পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, এর কারণে যেটা হয়, ছেলেমেয়েরা 210 দিন ক্লাস পায় না। সর্বপ্রথম বৈষম্য যেটা আমরা 7 কলেজের শিক্ষার্থীরা ফেস করি, সেটা হলো আমাদের আইডেন্টিটি ক্রাইসিস। আমাদের কোনো পরিচয় নেই। দীর্ঘ আন্দোলনের পর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে 7 কলেজের অধ্যক্ষদের বৈঠকে সিদ্ধান্ত হয় কলেজগুলির অধিভুক্তি বাতিলের। ঢাকা কলেজ অধ্যক্ষ বলছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরতে চান না তারা, চান স্বতন্ত্র কাঠামোই 7 কলেজের সমাধান। এই ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য যেখানে যে নতুন যে কাঠামোর কথা সরকার চিন্তা করছেন, সেই জায়গায় ভর্তির বিষয়টি নির্ধারিত হবে। আর তাদের যদি কোনো প্রয়োজনীয় সহায়তা লাগে, সেটি বিশ্ববিদ্যালয় দিতে সম্মত আছে, যদি তারা সেটা নিতে চায়। শিক্ষার্থীরা বলছেন, নতুন করে আর কোনো ভোগান্তি নয়, প্রয়োজন স্থায়ী সমাধান। এরকম একটা দিনের জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো যে এখন যদি আলাদাভাবে কোনো ইউনিভার্সিটি বা যাই হোক কিছু একটা যদি হয়, সেক্ষেত্রে ভালোই হবে, আমাদের জন্য ভালো হবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তাদের জন্য ভালো হবে। 2016 সালে রাজধানীর সরকারি 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে এখন পর্যন্ত এখানকার শিক্ষার্থীদের নানান শোষণ বৈষম্যের শিকার হতে হয়েছে। পরীক্ষা ফলাফল সহ নানান দাবিতে প্রতি বছরই থাকতে হয়েছে রাজপথেই। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এর স্থায়ী সমাধান চায় এখানকার শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। চাকরি জাতীয়করণের দাবি আদায়ে কাল দুপুর 2টা পর্যন্ত শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবেন এপ্রিলের শিক্ষকরা। এরপরও দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে 6 জনের একটি প্রতিনিধি দলকে ডেকে নিয়ে রোববারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রমনা থানার টিসি। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। রোববার পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া আর কর্মসূচিতে লাঠিচার্জের পর থেকেই শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। পুরো কর্মজীবনে বেতন না পাওয়া শিক্ষাগুরুরা খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে নিজের আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অধিকার আদায়ের লড়াই করে চলেছেন। 37 বছর প্রতিষ্ঠানে পাঠদান করিয়েছেন, অথচ কোনো বেতনই পাননি। তাই বাধ্য হয়েই শিক্ষকতার পাশাপাশি কারো কারো জীবিকার মাধ্যম হয়েছে ভ্যান চালানো কিংবা কৃষিকাজও। এগুলো বলতে আমাদেরকে লজ্জা লাগে, সেটা হলো যে ইবতেদায়ী শিক্ষকরা ওই
9টার থেকে 3টা পর্যন্ত ক্লাস করার পর বাকি সময়টা কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা গাড়ি চালায়, কেউ ভ্যান গাড়ি চালায়। কৃষিটা কইরা তারপরে মাদ্রাসা ডিউটি শেষ করে বাদে আবার বিকালে কাজ করছি, কামলা দেয়া করছি, এইভাবে আর কি অল্প ইয়া দেয়া আমাদের সংসার মানে শোচনীয় অবস্থা। দেয়ালে পিঠ থেকে যাওয়া এই শিক্ষকরা এখন আর কোনো আশ্বাসে বিশ্বাস রাখতে চান না। এই সামনে বাজেটে দিতেছি, এখন অর্থ বাজেট কম আছে, এরকম আশ্বাস দিয়ে রেখেছে আমাদেরকে যদি আগে ডাইরেক্ট না বলে দিত যে তোমাদেরকে জাতীয়করণ করা হবে না, তোমরা মিথ্যে স্বপ্ন দেখো না, আশায় থেকো না, তাহলে ভাই আমরা অন্য চেষ্টা করতাম। বৈষম্য বিরোধী সরকার ইনি বৈষম্য রাখবেন না, সেই কারণেই ওনার কাছে আমাদের এই করা। সব সরকার তো আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো সরকার তো আমাদের বৈষম্যের যে আমরা শিকার অবস্থায় আছি। আগামী দিন সকল ছাত্র ছাত্রী নিয়ে এই মাঠে চলে আসবে আমাদের সাথে একই সাথে আন্দোলন করার জন্য। আন্দোলনের এক পর্যায়ে শাহবাগ থানায় রমনা জোনের ডিসির সাথে সাক্ষাৎ করেন শিক্ষকদের 6 জনের প্রতিনিধি দল। এ সময় শনিবারের ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি সুশৃঙ্খলা আন্দোলনে পুলিশ বাধা হবে না বলেও আশ্বাস দেন তিনি। গতকালকে ঘটনা তো ঘটে গেছে, ওনারা জানেন এটা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদের পক্ষ থেকে বাড়াবাড়ি ছিল, আমাদের পক্ষ থেকে হয়তো কিছু বাড়াবাড়ি ছিল। এই বিষয়টা নিয়ে আমি কথা বলা, আমি এটা নিয়ে ওনাদেরকে বলেছি যে এটা যেটাই হয়েছে আমাদের পক্ষ থেকে যদি ভুল ত্রুটি থাকে তো সেটা আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে সেটা আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নেবেন। অধিকার আদায়ের রাস্তায় মার খেতে হবে না, এই আশ্বাস পেলেও চাকরি জাতীয়করণের কোনো লক্ষণ দেখতে না পাওয়ায় মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। আমাদের অভিভাবকের কাছ থেকে অর্থাৎ মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের বক্তব্যের উপর, তার সিদ্ধান্তের উপর আমরা আগামীকাল দুপুর 2টা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমাদের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলদের আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এখন অপেক্ষা সরকারের ঊর্ধ্বতন কারোর কাছ থেকে দাবি আদায় করেই বাড়ির পথ ধরা। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। শাহবাগ এলাকায় যান চলাচল পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন। আমি বিকেল 5টার পর থেকে এখানে অবস্থান করেছি, তারপর থেকে আমি যতটুকু দেখেছি তাতে শাহবাগ এলাকায় যান চলাচলের কোনো অসুবিধা এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। যদিও এখানকার যারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা আছেন তারা জাতীয়করণের দাবিতে আজকে 9ম দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছে। তারা যে জায়গাটিতে এখন অবস্থান করছে সেটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি আছে সেদিক যাওয়ার যে প্রবেশপথ, অর্থাৎ চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে প্রধান ফটক থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের আগ পর্যন্ত এই জায়গাটিকে তারা অবস্থান করছে। আর বাকি অন্য পাশে যে রাস্তাটি আছে সেটি খোলা রয়েছে, সেখান দিয়ে দুই পাশের যে যান চলাচল যেটি করার কথা সেটি এক পাশ দিয়ে যাচ্ছে। তবে আজকে দিনের পর থেকে অর্থাৎ বিকেল 5টার পর থেকে যান চলাচলে যে খুব অসুবিধা হচ্ছে সেই বিষয়টি আমাদের চোখে সেভাবে পড়েনি। তবে একটি বিষয় বলে রাখি যে এখানে যে প্রাথমিক ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যে আন্দোলন করছে জাতীয়করণের দাবিতে, সেটিতে গতকাল আমরা একটি ঘটনা দেখেছিলাম, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সূত্র ধরে আজকে যে ডিএমপির যে আছে সেখানে শিক্ষক প্রতিনিধিদের 6 সদস্যের একটি দল তাদের সাথে দেখা করেন এবং সেখানে গতকালকে ঘটনার জন্য ডিএমপি দুঃখ প্রকাশ করেছেন। এরপর থেকে বিকেল 3টার দিকে 2টার পরে মোটামুটি 3টার দিকে এখানে যে শিক্ষক নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এই আন্দোলনের জায়গা থেকে তারা জাতীয়করণের দাবি দিয়েছেন, সেটি কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে যদি জাতীয়করণের যদি কোনো ঘোষণা না আসে সেক্ষেত্রে তারা কঠোর কর্মসূচি ঘোষণা দেবে বলে তারা এমন আলটিমেটাম দিয়েছে। তো এই ছিল শাহবাগ এলাকায় যে শিক্ষকদের অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যে জাতীয়করণের দাবিতে যে অবস্থান কর্মসূচি সেটির সবশেষ তথ্য। এই ছিল আমার এখান থেকে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচির সবশেষ তথ্য। জামায়াতের আমিরের পর এবার ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করলেন বিএনপি মহাসচিব। আগামী নির্বাচনে কে কার জোটসঙ্গী হবে অথবা কি হবে ইসলামী দলগুলোর ভূমিকা, এসব নিয়ে চলছে সাক্ষাৎ আলোচনা। এরই ধারাবাহিকতা ইসলামী আন্দোলনের নেতাদের সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের সাথে একমত পোষণ করেছে বিএনপি। এছাড়াও সংস্কার শেষে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ।
গণ অভ্যুত্থানের পর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবির পাশাপাশি বড় ও ছোট রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রস্তুতি কেমন হবে তা নিয়ে এখন আলোচনা সর্বত্র। এরই ধারাবাহিকতায় গেল ২১ জানুয়ারি অতীতের রেকর্ড ভেঙে এক মঞ্চে দেখা যায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর দুই শীর্ষ নেতাকে। এই সাক্ষাৎ ঘিরে বৃহত্তর ইসলামী জোট গঠনের প্রয়াস আরও দৃশ্যমান হয়। এমন প্রেক্ষাপটে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকেও দেখা গেল নির্বাচনী জোট নিয়ে উদ্যোগী হতে। ২২ জানুয়ারি খিলাফত মজলিসের সাথে বৈঠকের ধারাবাহিকতায় সোমবার সকালে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের নেতাদের সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ ঘণ্টা বৈঠক শেষে গণমাধ্যমকে মির্জা ফখরুল জানান, আধিপত্যবাদ বিরোধী রাষ্ট্র গঠন ও আওয়ামী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের সাথে একমত পোষণ করেছে তাদের দল। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের বিষয়েও ঐকমত্যের কথাও জানান তিনি। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। বৈঠক প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, জাতীয় ঐক্যসহ 10টি বিষয়ে বিএনপির সাথে ঐক্যমত পোষণ করেছে তার দল। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার শেষে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন চায় তারা। এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময়, আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। দেশের রাজনীতিতে ভোটের সময় নির্বাচনী মোর্চা কিংবা রাজনৈতিক জোট গঠন স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হলেও হাসিনা আমলের 3 বিতর্কিত নির্বাচনে ভোট কিংবা জোট রাজনীতি ছিল অনেকটাই আলোচনার বাহিরে। নেতারা বলছেন, এমন বৈঠক রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। আওয়ামী লীগ ও শেখ হাসিনা বৈষম্য বিরোধীদের কিনতে পারেনি। সংসদে একটি আসনের প্রলোভন দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। বিকেলে চুয়াডাঙ্গায় ছাত্র জনতা মত বিনিময় সভায় এই কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সভায় জাতীয় নাগরিক কমিটির সদস্যরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণতান্ত্রিক চর্চায় ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। অনিক চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন বিস্তারিত। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপস্থিতিতে মুখরিত হয় চুয়াডাঙ্গা শহরের পৌর মুক্ত মঞ্চের মাঠ। স্লোগানে বক্তৃতায় জমে ওঠে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা। বিকেলে মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সেল সদস্য মোল্লা ফারুক এহসান সহ অন্যান্য প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে ফেসিবাদের দোসরদের নির্মূল করে ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে মাঠে থাকার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, সংসদে আসনের প্রলোভন দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আমরা ত্যাক্ত কণ্ঠে বলতে চাই, এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, আপনারা বলবেন আমরা মুখ আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। সভায় জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সেল সদস্য মোল্লা ফারুক এহসান বলেন, ব্যবসা বাণিজ্যে ও হাটবাজার দখলের প্রলোভন দেখিয়ে লাভ হবে না। আপনার যে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন, সেই স্বপ্ন পূরণ হওয়া পর্যন্ত আমাদেরকে প্রত্যেককে রাজপথে থেকে আমাদের অধিকার বুঝে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা এর জায়গায় বিকে চাঁদাবাজি করার সুযোগ দিব না। অন্যদিকে চুয়াডাঙ্গার উন্নয়নে কৃষিপণ্যের উৎপাদন ও সুষম বিপণনের মাধ্যমে জেলার প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। চুয়াডাঙ্গার মানুষ যদি তাদের নিজেদের সম্পত্তি কি কি আছে, তাদের ভূসম্পদ কি কি আছে, এটার দিকে নজর রাখে, আমি বলবো চুয়াডাঙ্গার উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে সংস্কারের পর জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করেন বক্তারা। ক্ষমতামুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন চুয়াডাঙ্গা।
জামায়াতে ইসলামের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ফ্যাসিস্টরা যেভাবে জামায়াতকে নির্মূল করতে চেয়েছিল, ষড়যন্ত্রকারীদের কথাবার্তায় তেমন গন্ধ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে সাতক্ষীরার পাটকেল ঘাটায় জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। আর আমরা যদি হানাহানি করি, ওই পতিত স্বৈরাচাররা আবার একটা সুযোগ খোঁজার চেষ্টা করবে। এই জন্য আমি সব বন্ধুদের, যেভাবে একসাথে মিলে ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি, একসাথে মিলে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা ধারণ করে যদি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়, আমাদের আমিরে জামাত বলেছেন আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সঙ্গে, ইসলামী দল, মত, স্কলার, ইসলামী সংগঠনের সাথে ঐক্যের মাধ্যমে নির্বাচনে যেতে আমরাও প্রস্তুত আছি। 3 বিমানবন্দরে 4 প্রকল্পে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 43 জনের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। এদিকে নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন কিনে অর্থ অপচয়ের অভিযোগ ওঠা সত্ত্বে মোহাম্মদ জাফর ইকবালের মতো বিশেষজ্ঞরা কিসের ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটি খতিয়ে দেখবে দুদক। শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে বিস্তারিত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার নির্মাণের কাজ চলছে। এই প্রকল্পে বারবার ব্যয় বৃদ্ধি, প্রকল্পের কাজে ঘনিষ্ঠজনদের টেন্ডার দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ দুদকের। এসব অভিযোগে সংশ্লিষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান সহ 10 জনের বিরুদ্ধে 200 কোটি টাকা লুটপাটের অভিযোগ দুদকের। একই বিমানবন্দরের 3য় টার্মিনাল সম্প্রসারণেও একই ব্যক্তিদের 250 কোটি টাকার অর্থ লুটপাটের প্রমাণ পেয়েছে দুদক। অন্যদিকে সিলেট ওসমানী বিমানবন্দর সম্প্রসারণের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনালকে আইন ভেঙে প্রকল্প কাজে সম্পৃক্ত করা হয়। প্রতিষ্ঠানটি প্রকল্পের কাজে 212 কোটি টাকা আগাম বিল তুলে কাজ করে আত্মগোপনে রয়েছে। দুদকের অভিযোগ, কক্সবাজার বিমানবন্দর নির্মাণ ও রানওয়ে তৈরিতে অনিয়ম করে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনালের প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি মূল্য ধরে 200 কোটি টাকা লুটপাট করেছে। এ নিয়ে 3 বিমানবন্দর উন্নয়নে 812 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে বিস্তারিত তুলে ধরেন দুদক প্রতিরোধ মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। জানান, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব তারিক আহমেদ সিদ্দিক সহ 43 জনের নামে 4 পৃথক মামলা করা হয়েছে। স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন কিনে অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। মোহাম্মদ জাফর ইকবালের মতো বিশেষজ্ঞরা কিসের ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটি খতিয়ে দেখবে দুদক। ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন কমিশনের 1599টি ইভিএম কোথায় রয়েছে তাও অনুসন্ধান করবে দুদক। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। নির্ধারিত সময়ে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের জন্য গঠন করা হয়েছে একটি কারিগরি দল। তারা ইতোমধ্যেই যাচাই বাছাই করে প্রথম ধাপে প্রায় 8000 কর্মীকে মালয়েশিয়া প্রবেশের যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। মালয়েশিয়া যাত্রায় তার অগ্রাধিকার পাবেন। রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র জানান, এই মুহূর্তে 13 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছেন। আর প্রতি বছর নতুন করে 30,000 রোহিঙ্গা শিশু যোগ হচ্ছে শরণার্থী শিবিরে। নাইমা বিডের প্রতিবেদন। কলিং ভিসা থাকা সত্ত্বেও গেল বছর 31 মে এর মধ্যে প্রায় 18,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। এরপর বছর পার হতে চলল, তবুও কোনো ব্যবস্থা না হওয়ায় গেল সপ্তাহে মাঠে নামেন কর্মীরা। যদিও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হয়, মালয়েশিয়া চাইলে 15 দিনের মধ্যেই কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। এমন পরিস্থিতিতে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে একটি কারিগরি দল। এরই মধ্যে যাচাই বাছাই শেষে দলটি প্রাথমিকভাবে 7,964 জনকে মালয়েশিয়া প্রবেশের যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। মালয়েশিয়া যাত্রায় তারা অগ্রাধিকার পাবেন। বাংলাদেশের পক্ষ থেকে প্রদত্ত 17,000-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে
অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তুলে ধরেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের চিত্র, জানান এই মুহূর্তে 13 লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে, যার মধ্যে 49% পুরুষ আর 51% মহিলা। আর প্রতি বছর নতুন করে 30,000 রোহিঙ্গা শিশু যোগ হচ্ছে শরণার্থী শিবিরে। বিভিন্ন সময়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। বর্তমানে 1.3 মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। RRRCর তথ্য অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত নিবন্ধিত রোহিঙ্গাদের সংখ্যা 10,05,520 জন, যার মধ্যে 2,04,274টি পরিবার রয়েছে। এ সময় সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন আসে, শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে না থাকার বিষয়ে ব্যবস্থা নিতে দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। মুখপাত্র জানান, দুদকের চিঠি এখনো হাতে পাননি তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। নাইম আবির, এখন, ঢাকা। খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক নেতা আলী আজমকে গ্রেপ্তারের পর থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। সকাল থেকে ডিপোগুলো থেকে বন্ধ রয়েছে তেল উত্তোলন ও সরবরাহের কার্যক্রম। এদিকে তেল শেষ হয়ে যাওয়ায় শঙ্কায় রয়েছেন সব পাম্প মালিকরা। খুলনায় জ্বালানি তেলের ডিপোর সামনে তেল বহনকারী গাড়ির সারি। সকাল থেকে তেলের লরিগুলো লোড হওয়ার কথা থাকলেও শ্রমিকদের কর্মবিরতিতে পড়তে হয়েছে অচল অবস্থায়। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমকে গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের 16টি জেলায় বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ। মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে বন্ধ, যে মিথ্যা মামলা প্রত্যাহার হইলে শ্রমিকরা যা যার কর্মে ফেরত যাবে। গাড়ি ঘোড়া রাস্তা আমরা চালাইতেন না, যেখানে সেন আমাদের পুলিশ ব্যারিকেড দেয়, কাগজপাতি আছে। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত এই ট্যাঙ্ক লরি মালিক এবং শ্রমিকরা কর্মবিরতি পালন করবে। এলোপাতারি সবাই মারধর করা হয়েছে এবং তার সেই সাথে আমার পদ্মা, মেঘনা, যমুনা ট্যাঙ্ক লরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি, রানিং সভাপতি, সেও মার খেয়েছে, মীর মুকসেদ। সোমবার সকালে খুলনার বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। তার নামে একটি মিথ্যা মামলা, একটা বানোয়াট মামলা দিছে। সাধারণ সম্পাদক সহ আমার ক্যাবিনেটের 4 জন নেতা আছে, তার ভিতরে আমিও আছি। আমিও এর মাঝে অ্যারেস্ট হয়েছি, আমিও কিছুদিন জেল খেটে আসছি। আমাদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা এই কর্মবিরতিতে গেছি। এদিকে ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতিতে জ্বালানি তেল নিয়ে সংকটে পড়েছেন পেট্রোল পাম্প মালিকরা। নগরীর বেশ কিছু তেলের পাম্পে তৈরি হয়েছে সংকট। ডিজেল সামান্য আছে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। আর পেট্রোল অকটেন যেটুকু আছে আগামীকাল সকাল পর্যন্ত চলবে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমকে রোববার দুপুর 2টার দিকে নাশকতা মামলায় পুলিশ গ্রেফতার করে। তারপর থেকেই কর্মবিরতিতে যায় শ্রমিকরা। রামিম চৌধুরী, এখন, খুলনা। শেষ করছে শান্তবাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে থাকছে না 7 কলেজ। 24 ঘন্টার মধ্যে প্রো ভিসি ও ওসিকে সরানোর দাবিতে অনড় শিক্ষার্থীরা। থানা ঘেরাও কর্মসূচি পালন করবো এবং শান্তিপূর্ণভাবে আমরা ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে দিব না। চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত শাহবাগে ইফতেদের শিক্ষকদের অবস্থান। কর্মসূচিতে লাঠিচার্জে পুলিশের দুঃখ প্রকাশ। 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন চায় ইসলামী আন্দোলন। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যে জোর বিএনপি মহাসচিবের। এবং ইভিএমের ত্রুটিতে জাফর ইকবালের সংশ্লিষ্টতম সন্ধানে দুদক। 3 বিমানবন্দরে 812 কোটি টাকার দুর্নীতির অভিযোগে 4 মামলা। এই ছিল শান্তবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।